আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা লাইভে জয়েন হচ্ছেন তারা একটু কষ্ট করে জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম। আশা করি সবকিছুই ঠিকঠাক রয়েছে। আজকে আমরা খুবই সহজ একটা জিনিস, অনুপাত এবং সমানুপাত, এই বিষয়টা নিয়ে পড়াশোনা করব। এইখান থেকেও অনেক সময় অনেক চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, আর বিশেষ করে যারা ক্লাস 7-এ পড়ে তাদের এই একটা চ্যাপ্টার রয়েছে, অনুপাত সমানুপাত, এবং 9-10-এও মোটামুটি এটা সম্পর্কে অনেক কিছুই আছে। তো আমরা মূলত চাকরির পরীক্ষাটাকে ফোকাস করে এইখান থেকে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলোকে কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় বা এটার বেসিকটা কি, সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসটা আমরা করব। তো যারা যারা জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ক্লাসটা একদম শেষ পর্যন্ত করবেন। আর যারা এখন করতে পারতেছেন না তাদেরকে আমি বলবো, আপনারা যদি পরে কখনো ক্লাসটা করেন অবশ্যই নোট মেক করে গ্রুপে আপলোড দেওয়ার চেষ্টা করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন। যে নোট মেক করাটা কেন জরুরি, কারণ আপনি একটা ক্লাস শেষ পর্যন্ত করবেন কিনা তার ডিপেন্ড করে নোট মেকের উপর। তো আমরা মূলত সমানুপাত এবং অনুপাত এই ব্যাপারটা একটু দেখব। মূলত অনুপাতটাকেই কিভাবে সমানুপাত করা যায় এই বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একদম শুরু করে দেই, আমরা আর কথা না বলি। তো অনুপাত এবং সমানুপাত কি একদম বেসিক থেকে দেখার চেষ্টা করব। পরে হচ্ছে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমরা অনুপাত এবং সমানুপাতের একদম বেসিক জিনিসটা বলতে কি বুঝি। আমরা যদি এই এ ইস টু বি, এই ইস টু দিয়ে, অর্থাৎ এটাকেই আমরা অনুপাত চিহ্ন বলতেছি। এই যে দুইটা ডট থাকে না, এইগুলাকে একসাথে আমরা ইস টু বলতেছি, অর্থাৎ এ ইস টু বি। আপনি জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এ ইস টু বি যেই কথা, এ ডিভাইড বি একই কথা, অর্থাৎ এ বাই বি, এ কে বি দিয়ে ভাগ করা হচ্ছে, এইটাই এটাই হচ্ছে বেসিক। এইটুকু জানলেই আপনি যে কোনো ম্যাথ করতে পারবেন। দেখেন, এই যে আমরা এ ইস টু বি বলতেছি না, এটাই হচ্ছে এই যে এ বাই বি। এখন হচ্ছে যদি এমন কিছু থাকে এ ইস টু বি ইস টু সি, এটা দিয়ে তাহলে আমরা কি বুঝবো, এটা সমান সমান আমরা কি লিখবো। আমরা তো জানতাম এ ইস টু বি মানে এ বাই বি। তো এইখানে আমরা তিনটা থাকলে মূলত কি করব, এই জায়গাটা এই জায়গাটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এইখানে আপনি কি করবেন, এইখানে এই তিনটা থাকলে হচ্ছে, দেখেন, প্রথমটাকে আমি যদি ভাগ করি, প্রথম দুইটাকে, এই যে এ বাই বি, এই যে দুইটাকে ভাগ করলাম, তারপরে ইনটু দিয়ে আমি পরের দুইটাকে করব, পরের দুইটাকে, এই যে বি বাই সি। আপনি এটা বুঝছেন কিনা দেখেন, এই জিনিসটা এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। আমি যদি এ ইস টু বি ইস টু ডি লিখি, তাহলে এটা কি লিখবো মূলত, এটা আমরা কি লিখবো, এই যে এ কে ভি দিয়ে ভাগ, তারপরে ইনটু দিয়ে আমরা এই বি কে ডি দিয়ে ভাগ করব, এই বি কে ডি দিয়ে ভাগ করব। তো এই জায়গায় একটা বিষয় আপনাকে খুব স্ট্রংলি মনে রাখতে হবে, এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। এই দুইটা জায়গায় সেম হলে এই সেম জিনিসটাই মাঝখানে বসবে, সেম জিনিসটাই মাঝখানে বসবে। আমরা যদি এখন একটা প্রশ্ন নেই, এরকম একটা প্রশ্ন যদি নেই, দেখেন, আমি আপনাকে বললাম যে এ ইস টু বি হচ্ছে 3:4, এই যে এই কথাটা বললাম। এরপরে আমি বললাম এ ইস টু সি হচ্ছে 5:7। এখন দেখেন, এটাকে আপনাকে একটু সাজায়া নিতে হবে এই প্রশ্নটাতে, কারণ আমরা জানি মাঝখানে দুইটা সেম থাকে। এই যে দেখেন, মাঝখানেরটা এই যে সেম থাকে, এই যে এই জায়গায় এটা যদি সেম হয় তাহলে এই সেমটা কোথায় থাকে, মাঝখানে থাকে, অর্থাৎ মাঝে থাকে। তাহলে দেখেন, এইখানে দুইটা সেম এ আর এ, তাহলে আমাকে একটা সাজায়া নিতে হবে। হয় আমি উপরেরটাকে চেঞ্জ করব, না হয় নিচেরটাকে চেঞ্জ করব, যে কোনো একটাকে আমি চেঞ্জ করব, আমাকে সাজায়া নিতে হবে। তাহলে আমি যদি সাজায়া নেই, তাহলে আমি সাজায়া নিব কিভাবে, এই যে দেখেন, এটাকে যদি আমি এই যে এইভাবে চেঞ্জ করে ফেলি, আমি এইখানে বিটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, তাহলে যে বি এর ভ্যালু যেটা ছিল 4, এটাকে আগে দিব, এরটাকে দিব কি পরে। এখন দেখেন, আমি এই যে লাইনের পরিবর্তে, এই লাইনের পরিবর্তে
আমি এই লাইনটা লিখছি, কেন লিখছি? কারণ এই যে দুইটা সেম, এই যে এ আর এ এই জায়গাটাতে সেম। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারবো? বি ইজ টু এ ইজ টু সি। এখন আমি এই জায়গায় পয়েন্টগুলা কত দিব? প্রথমটা দেখেন 4 দিতে পারতাম, শেষেরটা 7 দিতে পারতাম, বাট মাঝখানের এই দুইটাতে একটু ঝামেলা হয়ে গেছে। এই দুইটা তো সেম না, 3 এবং 5 এই দুইটা কি সেম না? সেম না, বাট এই দুটাকে সেম বানাইতে হবে, একই বানাইতে হবে। তাহলে আমরা একই কিভাবে বানাইতে পারি একটু চিন্তা করে দেখেন। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখেন 3 5 15 আর এইটাকে আমি 5 দিয়ে গুণ করতেছি, 3 5 15, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? এই ভ্যালুটা হয়ে যাবে 15। আবার এই ভ্যালুটাও কত হবে? 15 হবে। তাহলে এইটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এই রাশিটাকে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই রাশিটাকে কি 5 দিয়ে গুণ করব? না, এই রাশিটাকে দেখেন 3 দিয়ে গুণ করছিলাম। আমি একটা রাশিতে অর্থাৎ একটা সমীকরণে যা দিয়ে গুণ করব পুরো সমীকরণটাকে তা দিয়েই গুণ করতে হবে। তাহলে এই 7কে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। 3 7 21। এই কঠিন হিসাবটা না বুঝলেও সমস্যা নাই, আমি আবার বুঝাচ্ছি। কারণ হচ্ছে এইখানেই একটু ঝামেলা লাগে, কম বেশি সবারই প্রবলেমটা তৈরি হয় এই জায়গাটাতে যে আমরা কি করব। তো আমি যদি প্রথমে একদম বেসিক থেকে একটু বলি। আচ্ছা, একজন বলছেন যে আপনার নেট প্রবলেম। হ্যাঁ, অবশ্যই আপনার নেট প্রবলেম হতে পারে, আমার এখানে মনে হয় না। তো যদি নেট প্রবলেম থাকে তখন কি করবেন দেখবেন, আমি এই গ্রুপের ফিচারে আমি ক্লাসগুলো লিংকে সাজাইয়ে রাখছি, 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস। আপনার যদি লাইভে থেকে ক্লাসটা করতে কষ্ট হয়, আপনি পরে ক্লাসটা যেখানে নেট ভালো থাকে সেখানে গিয়ে করে নেবেন, লিংকে ক্লিক করেই কিন্তু আপনি ক্লাসটা দেখতে পারবেন। আর এই ক্লাসগুলা কিন্তু আমি মনে করি যে আজীবন থাকবে আপনার কাছে, যদি এই গ্রুপের অ্যাক্সেসটা থাকে আর লিংকটা থাকে, আপনি যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন। ওই লিংকে ক্লিক করলেই আপনি ক্লাসে চলে যেতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে একদম বেসিকের যে পার্টটুকু রয়েছে সেটাই আগে একটু ক্লিয়ার করি, তারপর হচ্ছে আমরা প্রিভিয়াস এর প্রশ্নে চলে যাব। আমরা ধরেন আমাকে বলল এ ইজ টু বি, বলল যে 5:7, তারপরে আমাকে বলল যে বি ইজ টু সি সমান সমান 3:8, এটা বলল। এখন আমাকে বের করতে বলল যে এ ইজ টু বি ইজ টু সি সমান সমান কত। এটা আমি কিভাবে বের করব? দেখেন, এটা আমাকে কিভাবে বের করতে হবে? আমাকে বলছে এ ইজ টু বি 5:7, বি ইজ টু সি 3:8। তাহলে এখন হচ্ছে এ বি সি এই তিনটার ইজ টু দেওয়া থাকলে এখন হচ্ছে এটা আমি কিভাবে বের করব? আচ্ছা, এখন এটা বের করার জন্য আপনাকে ফার্স্টেই একটা জিনিস মিলায়া নিতে হবে। এই যে এইখানে বি আছে না, এই যে বি, এই বিটা সেম করতে হবে। এই বিটাকে আপনাকে সেম করার জন্য আপনি কি করবেন দেখেন, এই রাশিটাকে, এই পুরা রাশিটাকে যদি 3 দিয়ে গুণ করেন, মানে ওই যে আমরা ইয়ের সময় করতাম না প্রতিস্থাপন এবং অপনয়নে, উপরেরটার সাথে নিচেরটা, নিচেরটার সাথে উপরেরটা সেম করার জন্য আমরা কি করব দেখেন, এই রাশিটাকে, এই যে এই পুরা রাশিটাকে 3 দিয়ে গুণ করব আর নিচের রাশিটাকে 7 দিয়ে গুণ করব। জাস্ট এই কাজটুকুই করব, আর কিছু করা লাগবে না। তাইলে দেখেন আমরা সমান সমান করে ফেলতেছি। এই যে এই রাশিটাকে আমরা কত দিয়ে গুণ করতেছি? ফার্স্টে এই রাশিটাকে আমরা এই যে এখানে 3 দিয়ে গুণ করতেছি। তাহলে এই যে দেখেন 3 দিয়ে যদি আমি গুণ করি, 3 5 15 আর হচ্ছে 3 7 21। কেন করতেছি আসলে এখানে 3 দিয়ে কেন গুণ করলাম এই পুরো রাশিটাকে? ভাই 3 দিয়ে গুণ করার কারণ হচ্ছে কি, আমার এই দুইটাকে সেম বানাইতে হবে, তাই না? আচ্ছা, এখন নিচের লাইনটাতে আমরা কত দিয়ে গুণ করব? নিচের লাইনটাকে আমরা 8 7 দিয়ে গুণ করব এই পুরো রাশিটাকে। তাহলে দেখেন এটাকে 7 দিয়ে গুণ করলে কত? 3 7 21 ইজ টু 7 8 56। এই যে দেখেন আমাদের এইখানে মাঝখানে সেম হইছে কিনা, সেম হইলেই আমরা কাজটা করতে পারবো। সেম হইছে 21 আর 21 সেম হয়ে গেছে। সেম হইলেই আমরা কি করব এখন ইজ টু দিতে পারবো। ইজ টু কিভাবে দিব দেখেন, প্রথম এ, এইটুকু হচ্ছে এ, এইটুকুকে এ দিলাম, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন আমরা ইজ টুটা দিয়ে দিব। তাহলে ইজ টুর মানটা কত? 15 ইজ টু 21 ইজ টু 56। এটাই আনসার, এটাই আনসার।
তো অনেকেই এটাকে শর্টকাট বলে, জানেন কি, যে আপনি প্রথমে এই দুইটার গুণফল লিখবেন, এই দুইটার গুণফল লিখলেন, লাস্টে এই দুইটার গুণফল লিখবেন, এই দেখেন লিখলেন, আর মাঝখানে এই কর্নার বরাবর এই দুইটার গুণফল লিখবেন। আসলে এটা তো আমরা ওই বেসিকটা থেকেই আসলো, তাই না? প্রথম দুইটার গুণফল এটা, লাস্ট দুইটার গুণফল এই লাস্টেরটা, আর কর্নার, এই যে এই কর্নার, এটা কিন্তু গৌণ কর্ণ, মুখ্য কর্ণ, এটা মুখ্য কর্ণ না, গৌণ কর্ণ, অর্থাৎ নিচ থেকে যে কর্ণটা হয় এই কর্ণের গুণফল হচ্ছে মাঝখানে। এটাই তারা আসলে শর্টকাট বলে, আসলে শর্টকাট না, এটা একদম বেসিক একটা জিনিস। আপনি এই জায়গাটা ক্লিয়ার কিনা, এই জায়গাটাতে ক্লিয়ার হতে হবে। এই জায়গাটা সবাই একটু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন আপনারা, যে আপনারা এই জায়গাগুলো একদম ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা, আমরা এইটুকু বেসিক দিয়ে আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আপনাকে যদি আমি চারটা দেই, চারটা, হ্যাঁ, যেমন হচ্ছে আপনাকে আমি বললাম a:b হচ্ছে 3:4, b:c সমান সমান 4:5, পরে হচ্ছে c:d সমান সমান হচ্ছে 5:6, তারপরে d:e আমি বললাম 6:7। এখন আপনাকে আমি বের করতে বললাম যে a:e এর মান কত, এর মান কত, বা আপনাকে আমি বললাম a:b:c:d:e কত। দুইটা প্রশ্নই বলা যায় এই জায়গা থেকে। উদ্দীপকটা কি? এইটুকু উদ্দীপক, a:b সমান সমান 3:4, তারপর হচ্ছে b:c সমান সমান 4:5, c:d সমান সমান 5:6, d:e সমান সমান 6:7। এখন এই অনুপাত থেকে আপনাকে আমি দুইটা প্রশ্ন বের করতে বললাম, এ এবং ই এর ইস্টুর মানটা কত, আবার এ বি এস ই, অন্য আরো প্রশ্ন দিতে পারে, যেমন হচ্ছে বি এবং ই এর মান কত, এটাও বলতে পারতো, b:e কত, এটাও বের করা যাবে, তাই না? এই তিনটা প্রশ্নই কিন্তু এখন এই জায়গা থেকে বের করা যাবে। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই জায়গাগুলো সেম আছে কিনা মিলাই নিতে হবে। সেম না থাকলে কি করব, আমরা মিলাইয়া নিব। দেখেন এইখানে কিন্তু সেমই দিছি আমি, কিন্তু বাট সেম না থাকলে আমি কি করতাম, মিলাইয়া নিতাম। তারপরও আমি সেটাই আবার একটু করতেছি। দেখেন আমি ফার্স্টে কি করলাম, এই যে এইখানে দেখেন এই রাশিটাকেও 4 দ্বারা গুণ করতে হবে, এটাকেও 4 দ্বারা গুণ করতে হবে, কারণ হচ্ছে আমি এইখানে মিলাই নেওয়ার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, এখানে তো মিল আছে কিনা সেটা আমি একটু দেখতেছি। দেখলাম মিল আছে, মিল থাকলে কোনো সমস্যা নাই। মিল না থাকলে আমরা যেটা করতাম, মিলাইয়া নিতাম। কিভাবে করতাম, প্রথম হচ্ছে দেখেন এই যে এই দুইটার গুণফল কত, 3 × 12, মানে মেইন কথা হচ্ছে এই প্রথম রাশিটাকে, এই প্রথম রাশিটাকে এইটা দিয়ে গুণ করতেছিলাম, এই যে 4 দিয়ে, তাহলে কত হইছে, 3 × 12, তারপরে ইস্টু দেওয়ার পর আমরা কত পাবো, 4 × 16। দেন এখন এই রাশির এই যে এই মানটা, এই যে এই মানটা, এই মানটা কত, 16ই হবে, এই মানটা 16ই হবে। দেখেন এই যে এই রাশির, এটাকে আমি এই পয়েন্ট দ্বারা, অর্থাৎ এই 4 দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করছি। এই 4 দিয়ে যখন 3 কে গুণ করছি, 3 × 12, এই 4 দিয়ে যখন 4 কে গুণ করছি, 4 × 16, এবং এইখানে 16 হলে এইখানে 16 হবে, এটা বাধ্যতামূলক, এটা 16 হইতেই হবে। তাহলে এটা যদি 16 হয়, এই যে 4 এর মানটা এখানে 16 হয়, তাহলে কত দিয়ে গুণ করার কারণে 16 হয়েছে বলেন তো? এই রাশিটাকে, অর্থাৎ এই রাশিটাকে কত দিয়ে গুণ করার কারণে 16 হয়েছে, 4 দিয়ে গুণ করার কারণে। এই 4টা কোথায় পাইছি, এই 4টা হচ্ছে এই যে উপরের 4, এটা। তাহলে আমরা 16, এখন এই যে 5 কে গুণ করব কত দিয়ে, এই 4 দিয়ে, 4 × 5 = 20, আচ্ছা 20। তাহলে এখন এই নিচের রাশিটা কত হবে, 20 হবে। কারণ আমরা কিভাবে বুঝছি, কারণ এইটার আর এইটার সেম হয়, এইটার এটা সেম হয়। তাহলে এখন এটাকে কত দিয়ে গুণ করা হয়েছে, দেখেন তো, 5কে 20 বানাইতে গেলে 4 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এই 6 কেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 4 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 4 × 6 = 24। এইটা যদি 24 হয়, তাহলে এটাও কত হবে, 24ই হবে, কারণ এটার এটা সেম হবে। তাহলে এখন আমরা এই রাশিটাকে 6 কে 24 দিয়ে গুণ করলে কত দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ করছি। তাহলে এখন এই 7 কেও কত দিয়ে গুণ করতে হবে,
4 দিয়ে গুণ করতে হবে, 4 সাতা 28। এখন আমরা বের করতে চাচ্ছি, দেখেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। দেখেন এখন আমরা বের করতে চাচ্ছিলাম কি, আমরা বের করতে চাচ্ছিলাম এ ইস টু ই। এ ইস টু ই এর মান কত? এই যে 12:28, 12:28। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারবো, 4 দিয়ে করতে পারবো, 3 4 12 আর হচ্ছে 4 7 28। তার মানে এইখানে এই যে 3 আর 7 একদম সেম হয়ে গেছে। সেম হয়েছে কেন জানেন? আমি হচ্ছে এখানে এই যে এলোমেলো মান দেই নাই, এইখানেও 4, এইখানেও 4, এইখানেও 5, এইখানেও 5, এইখানেও 6, এইখানেও 6, এরকম একটা মান দিছি। যদি এরকম মান না দিতাম তাহলেই আমাকে এই কাজগুলা করতে হতো। আমার এই উদাহরণটার ক্ষেত্রে আমি একদম সিম্পল একটা মান ব্যবহার করেছি। তো আপনি যখন একটা মানে জটিল একটা উদাহরণ করবেন তখন হচ্ছে আপনাকে এইটুকু বের করতে হবে। ধরেন সাপোজ এখন এইটার ইস্টুটা কত হবে, এটার ইস্টুটা আমি জানি, যেহেতু এখানে সেম আছে, এইখানে সেম আছে, এইখানে সেম আছে, তাহলে এটা আমি লিখতে পারতাম 3:4:5:6:7। যদি সেম না থাকতো তাহলে আমি এইভাবে সেম করে এইগুলা লিখতাম। তাহলে এইটার মানটা কত হবে? বি ইস টু ই। বি এর মান কত? বি এর মান 4 আর ই এর মান কত? 7। তাহলে 4:7। আচ্ছা এখন হচ্ছে আমি একটা জটিল প্রশ্ন তৈরি করি। জটিল প্রশ্ন তৈরি করতে গেলে হয়তো অনেক দশমিকও চলে আসতে পারে, কারণ আমি তার প্রশ্ন আগে থেকে মুখস্থ করে আসি নাই। তবে আমি দেখি এই প্রশ্নটা আমরা মিলাতে পারি কিনা। যেমন এ ইস টু বি আমি দিলাম 3:7, তারপরে হচ্ছে বি ইস টু সি আমি দিলাম 4:2, তারপরে সি ইস টু ডি আমি দিলাম 6:3। দেখেন এখন কিন্তু মিল নাই, মিল আছে? বি এর দুইটার মান কি সেম আছে? নাই। আমাকে সেম বানাইতে হবে এখন। দেখেন এইখানে বি কিন্তু সেম না, বি এর মান আগের লাইনে 7, পরের লাইনে বি এর মান কত? 4, কারণ আগেরটা আগে পরেরটা পরে থাকে। সি এর মান দেখেন আগের লাইনে কত? 2, পরের লাইনে কত? 6। এই যে একটা ঝামেলা। এখন আমাকে এই জায়গা থেকে যদি বের করতে বলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত, আমি কিভাবে বের করব? আমাকে উপরে কিছু কাজ করে নিতে হবে, তাই না? আমি কি কাজ করব দেখেন। প্রথমে আমরা উপরের লাইনটাকে কি করব? উপরের লাইনটাকে দেখেন, আমাকে এই 7 চেঞ্জ করতে হবে, আবার এই 4ও চেঞ্জ করতে হবে যাতে করে সেম হয়। তাহলে আমি কেন সেম? কারণ এখানে বি বি, তাহলে এই 7কে 4 দিয়ে গুণ করবে, যে নিচের 4 দিয়ে গুণ করব, আবার নিচের লাইনটাকে কি করব? এই 7 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি এই কাজটা করতে চাই তাহলে আমি কিভাবে পাচ্ছি দেখেন, আমি এই লাইনটাকে 4 দিয়ে গুণ করতেছি, 4 দিয়ে। তাহলে আমি এই লাইনটাকে 4 দিয়ে গুণ করব, কারণ এই যে এই 4 দিয়ে আমি উপরের লাইনটাকে গুণ করতেছি। 3 4 12 ইস্টু 4 7 28। আচ্ছা নিচের লাইনটাকে এখন আমি কত দিয়ে গুণ করব? নিচের লাইনটাকে আমি এই যে 7 দিয়ে গুণ করব। দেখেন এই 7 দিয়ে গুণ করতেছি, 4 7 28। এই যে দেখেন মিলে গেছে, দেখছেন এই যে এই লাইনটা মিলে গেছে। তারপর হচ্ছে 7 দুগুণে 14, এই যে 7 দুগুণে 14। এখন দেখেন আচ্ছা 7 দুগুণে 14 আসছে, এইখানে 14 আসলে আমাকে এই যে নিচের লাইনটাকেও 14 বানাইতে হবে। এখন দেখেন এইখানে তো এটাকে 7 দিই, না হলে মিলবে না, কারণ নইলে দশমিকে চলে আসবে। আচ্ছা দেখেন এখন আমি কি করব? এই যে এই লাইনটাকে এখন এইখানে কত বসাবো, এই লাইনটাকে আমি কত দিয়ে গুণ করব সেটা আমি বের করব কিভাবে? উপরের দুইটা লাইন তো গুণ করা একদম ইজি হয়ে গেল, কারণ ওই যে উপরেরটাকে এই যে নিচের 4 দিয়ে গুণ করছি, আবার এই মাঝখানেরটাকে এই যে উপরের 7 দিয়ে গুণ করছি, তাহলেই হয়ে গেছে। এখন এই থার্ড লাইনটাতে আমরা কি করব? এই থার্ড লাইনটাতে আমরা যেটা করব দেখেন, এইখানে 14ই লিখতে হবে মাস্ট, এটা তো লিখেই ফেলবো। এখন এই 14 কিভাবে হয়েছে সেটা একটু বলেন। এই 7-এর সাথেই 2 গুণ করে হয়েছে 14, কারণ এই যে এই দুইটাকে সেম বানাইতে হবে। এইখানে যেহেতু 14 আছে, এখানেও 14 লিখতেই হবে। এখন 14 কিভাবে হইলো? 14 হয়েছে যে
7-এর সাথে 2 গুণ করে 14 হয়েছে, তার মানে এই লাইনটাকে 2 দিয়ে গুণ করতে হবে। বুঝছেন কিনা? এই জায়গাটাতেই সমস্যা। 7কে 2 দ্বারা গুণ করলে যে 14 হয় এটা আপনাকে বুঝতে হবে। এই 7কে 2 দিয়ে গুণ করলাম 14। এখন আমরা ইস্টু ব্যবহার করে এই 3কেও কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6। এখন যদি আপনাকে সি ডি থাকতো, মানে ডি আর ই, ধরেন ডি এবং ইও দিয়ে দিল, এইখানে দিয়ে দিল ধরেন 6:9। এখন এটা কত লিখতেন দেখেন, 6:9। তাহলে আপনি কি করতেন, এইখানে 6 আছে তো এইখানেও 6ই লিখতে হবে মাস্ট। তাহলে এইখানে 6ই লিখলেন, এইখানে 6 আছে যেহেতু 6ই লিখলেন। এখন দেখেন এইখানেও 6 আছে, তাহলে কত দিয়ে গুণ করলে 6 হয়েছে? 1 দ্বারা গুণ করলে 6 হয়েছে। তাহলে এখানে 1 দিয়েই গুণ করলে 6 হয়ে গেছে। তাহলে এটা 1 দিয়ে গুণ করছি 6 হয়েছে, 9কেও 1 দিয়ে গুণ করলে 9 হয়ে যাবে। এখন কিন্তু আমাদের আর লেখা কোনো প্রবলেম না, কারণ এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই যে বি এর মানও 28, এটা হচ্ছে সি, এই সি এর মানও 14, এটা হচ্ছে ডি, ডি এর মানও 6, এটা হচ্ছে ই, ই এর মানও 6। এখন আমাদের যখন যেটা চাবে সেটাই আমরা লিখব। এখন যদি আমাকে চাচ্ছে কত, এর তো 12, 28, এখন হচ্ছে 14, তারপরে 6, ডি পর্যন্ত চাইছে, ই পর্যন্ত চাইলে 9 দিতাম। আপনি এইটুকু বুঝছেন? এখন হচ্ছে একটা প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমটা একটু আপনাকে বলি যে প্রবলেমটা কখন হতে পারে। দেখেন, প্রবলেমটা হচ্ছে আপনাকে দিলাম আমি a:b হচ্ছে 3:5, তারপরে আবার আমি দিলাম a:c হচ্ছে 7:4। এই যে একটা প্রবলেম দিলাম, দেওয়ার পরে আমি বললাম b:c কত। এখন এটা কিভাবে বের করবেন? b:c কত এইটা আপনাকে বের করতে বলতেছি। বা আমি যদি বলি a:c কত, বা আমি এটা a:c তো দেওয়াই আছে। আচ্ছা, b:c কত এটা বের করতে বললাম। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার ওয়েটা কি? এই দুইটা থেকে আমরা বের করার জন্য ফার্স্টেই দেখেন আমার এইখানে মিল কোনটা আছে, মিলটা কি থাকতে হয়? কর্ণ বরাবর থাকতে হয়। তাহলে মিলটা কর্ণ বরাবর থাকলে আমার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, তাই না? এই জায়গাটা চেঞ্জ করতে হবে। এই জায়গাটা আমি চেঞ্জ করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করতেছি দেখেন, এ টাকে চেঞ্জ করে আমি ফেলতেছি, এটাকে পরে দিতেছি। আগে a:b ছিল, এখন b:a। তাহলে b এর মানটা কি হবে? সামনে চলে আসবে। b কত ছিল? 5 পিছনে, এখন 5টা সামনে চলে আসছে। এর মানটা আগে ছিল, এর মানটা পরে চলে গেল। এইটুকুই জাস্ট পার্থক্য। তারপরে আসি a:c। এখন a:c কত? এই যে 7:4। দেখেন এখন কিন্তু সেমই আছে, তাই না? সেম আছে। তাহলে সেম থাকলে এই যে এইটুকু সেম হইলেই আমরা কাজ করতে পারবো। তাহলে এখন এইখানেও সেম বানাইতে হবে। এইখানেও কি সেম আছে? যদি সেম থাকতো তাহলে রেজাল্ট লিখে ফেলতে পারতাম। যদি এই 3-এর জায়গায় 7 থাকতো তাহলে 5:7:4 আমরা a b:a:c এটা লিখতে পারতাম। যেমন বি আগে, তারপরে এ, তারপরে সি, এটা লিখতে পারতাম। তখন কত হয়ে যেত? 5:7:4 হইতো যদি 3-এর জায়গায় 7 থাকতো। বাট এখন 3-এর জায়গায় তো 7 নাই, আমাকে বানাইতে হবে। আমি কিভাবে বানাইতে পারি সেটা হচ্ছে এইখানে দেখেন, এই লাইনটাকে 7 দিয়ে গুণ করব। তাহলে 5 × 35 ইস্টু এই যে এইটাকেও 7 দিয়ে গুণ করব, 3 × 21। এর পরের লাইনে আমি কি করব? পরের লাইনটাকে আমি 3 দিয়ে গুণ করব, 5 দিয়ে না, কিন্তু 3 দিয়ে। কেন? আমার এইখানে এই যে 21 আছে, এইখানেও 21 দিতেই হবে মাস্ট। 21 কিভাবে হইছে? এটা এই যে 7-এর সাথে 3 দিয়ে গুণ করে হয়েছে। তাহলে এই যে এখানে 12কেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 4 = 12। এখন আমার ইস্টুটা কত হচ্ছে? বি এর মান 35, এ এর মান কত? 21, আর সি এর মান কত? 12। আমি তো চাইছি না এইটা, আমি চাইছি কি b:c বের করতে। তাহলে বি এর মান কোনটা? এই যে এটা বি, আর এইটা হচ্ছে সি। তাহলে বি এর মান হচ্ছে 35 আর সি এর মান হচ্ছে 12। এরপরে এখানে কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করে দিতাম। এইটুকু যদি ক্লিয়ার থাকেন তাহলে এখন আপনি অনুপাত সমানুপাতের অনেকগুলো অঙ্কই করতে পারবেন।
চলেন আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক সলভে চলে যাই। যেই প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো এখন আমরা এক এক করে সলভ করার চেষ্টা করি। আপনারা যারা যারা ক্লাসটি করতেছেন তারা অবশ্যই নোট তৈরি করার চেষ্টা করবেন, আর হচ্ছে যে কোনো একটা বই থেকে আপনি প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন রয়েছে সবগুলা প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন নিজে নিজে। দেখেন আমি তো আর সব ম্যাথ ধরে ধরে করাই দিতে পারবো না, তবে আমি যেই প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে আমি ওই প্রশ্নগুলো সমাধান করব, বাকি প্রশ্নগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই আরো দুইটা তিনটা জিনিস একটু ক্লিয়ার করে নেই। ব্যস্তানুপাত এক নাম্বার কথা, ব্যস্তানুপাত, এই ব্যস্তানুপাত কি? আর আরেকটা হচ্ছে দ্বিগুণানুপাত, দুই নাম্বার দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাত অনেক কঠিন নাম তাই না? তিন নাম্বার কথা দ্বিবিভাজিত অনুপাত, দ্বিবিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত, এই তিনটা জিনিস দেখেন। হ্যাঁ, এইটার ইংলিশ নামটাও একটু মনে রাখেন, কারণ ইংলিশটাও অনেক সময় চলে আসতে পারে, বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় তো ইংলিশই থাকে। তো এটা হচ্ছে ইনভার্স রেশিও, ইনভার্স, আর এটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও অর্থাৎ দ্বিগুণানুপাত, এটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও, আর এটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও, এটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। আচ্ছা দেখেন তিনটা জিনিস একদম ইজি বলা যায়। আমরা যদি 4:3 এটাকে যদি করতে চাই, আচ্ছা 4:3, দেখেন আমরা 4:3 এটাকেই করতে চাচ্ছি, আমরা চাচ্ছি 4:3 কে প্রথমে ব্যস্তানুপাত করব। ব্যস্তানুপাত কি? ব্যস্তানুপাত মানে জায়গাটা চেঞ্জ করে দেব। দেখেন a:b যদি 3:4 থাকে তাহলে b:a হবে, এই যে 3:4, আগেরটা পরে পরেরটাকে আগে নেব, এটাই হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে আমরা প্রথমে এক নাম্বার কাজটা করলাম ব্যস্তানুপাত। এখন দুই নাম্বার আমরা চাচ্ছি দুই নাম্বার কাজটা করব। দুই নাম্বার কাজ কি? দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত মানে হচ্ছে আপনাকে বর্গ করে দিতে হবে, এটাই বর্গ করে দিতে হবে। দ্বিগুণানুপাত হচ্ছে বর্গ করা, ডুপ্লিকেট করা, অর্থাৎ এটাকে আপনি মনে রাখবেন স্কয়ার করতে হবে, স্কয়ার। এই দেখেন আপনি কাকে দ্বিগুণানুপাত করবেন? এই যে প্রথমটাকে, তাহলে প্রথমটার স্কয়ার বের করেন, 4 এর স্কয়ার ইজ টু 3 এর স্কয়ার, এই যে এটাকে স্কয়ার করেন। আপনাকে যদি আমি এটার একটা প্রশ্ন দেই যেমন 5:7, তাহলে আনসার কত হবে? আনসার কত হবে? 5 এর স্কয়ার 25, আর 7 এর স্কয়ার 7×7 49, 49। আপনাকে যদি আমি প্রশ্ন দেই দ্বিগুণানুপাতের, যেমন 2:3, এটার দ্বিগুণানুপাত করেন তাহলে কত হবে? 4:9। এই যে 2 এর বর্গ করছি 4, 3 এর বর্গ করছি 9, 2 এর বর্গ মানে হচ্ছে 2 এর স্কয়ার, আর 3 এর বর্গ মানে হচ্ছে 3 এর স্কয়ার। আচ্ছা তাহলে দ্বিবিভাজিত অনুপাত কি? এটা একটু অনুমান করতে পারবেন এটা কি হবে? এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে, বর্গমূল। এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করা। যেমন আমি বললাম 16:9, এটার দ্বিভাজিত অনুপাত কত? দ্বিভাজিত অনুপাত বা সাবডুপ্লিকেট, দ্বিভাজিত অনুপাত। এই যে 16 কে বর্গমূল করলে কত হয়? 4, আর 9 কে বর্গমূল করলে কত হয়? 3। এই যে 16 কে আমরা বর্গমূল করলাম, 16 কে বর্গমূল করলে হয় 4, আর এই যে 9 কে বর্গমূল করলাম 3। তাহলে আপনাকে যদি আমি একটা প্রশ্ন দেই 25 ইনটু হচ্ছে 64, তাহলে এটার কি হবে আনসার? 25 কে 5, আর 8 8 64, এই 64 কে লিখবো কত? 8। এটাই হচ্ছে দ্বিভাজিত অনুপাত। তাহলে দ্বিভাজিত অনুপাতের বিপরীত হচ্ছে
দ্বিগুণানুপাত, আর দ্বিগুণানুপাতের বিপরীত হচ্ছে দ্বিভাজিত অনুপাত। বিপরীত বলতে আমি এখানে বোঝাচ্ছি উল্টা কাজটা, আর ব্যস্তানুপাত বলতে যে জাস্ট চেঞ্জ করে দিবেন, এইটুকুই পার্থক্য। অর্থাৎ আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আশা করি পারবেন, এই ধরনের প্রশ্ন আসলে আশা করি পারবেন। এখন আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। দেখেন আমি একটা প্রশ্নই লিখি, এটার মিশ্র অনুপাত কি হবে। মিশ্র অনুপাত, দেখেন মিশ্র অনুপাত, দেখেন আমরা মিশ্র অনুপাত বলবো। ধরেন 5:4 এবং 3:2 এবং 4:1 এর মিশ্র অনুপাত কত? এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত, অনুপাত কত? দেখেন এই যে এটাকে পূর্ব রাশি বলা হয়, এটাকে কি বলা হয়? পূর্ব রাশি, পূর্ব রাশি। আর এটাকে বলা হয় উত্তর রাশি, এটাকে বলা হয় উত্তর রাশি। এটাকে পূর্ব রাশি আর এটাকে বলা হয় উত্তর রাশি। এইখানে মিশ্র অনুপাত আমরা কিভাবে বের করব? উপরে পূর্ব রাশি দ্বয়ের গুণফল, উপরে পূর্ব রাশি দ্বয়ের গুণফল, আর নিচে হচ্ছে উত্তর রাশি দ্বয়ের গুণফল, উত্তর রাশি দ্বয়ের গুণফল। তাহলে উপরে কোন কত কত হবে? 5 × 3 × 4, নিচে কত কত হবে? 4 × 2 × 1। এখন যা আসে সেটাই হবে আরেকটা অনুপাত। সেই অনুপাতটা কত দেখি? 4 × 5 = 20, 3 × 20 = 60, আর হচ্ছে 4 8। এখন এই যে 4 × 2 = 8, এখন কাটাকাটি করা যাবে আরো, তাই না? 8 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 × 2 = 8, আবার হচ্ছে 4 15 60। তাহলে আমাদের মিশ্র অনুপাত কত? এই যে 15:2, অর্থাৎ এটা হবে 15:2। তাহলে মিশ্র অনুপাতও আমরা বের করতে পারবো এইভাবে 15:2। অনুপাত মানে হচ্ছে দেখেন এই a ভাগ b আকারে থাকলে এটাকে আমরা অনুপাত লিখতে পারবো, a:b। এটাই হচ্ছে আমাদের বেসিক ধারণা, বেসিক ধারণা থেকে আমরা এভাবে লিখতে পারবো। ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন যাই থাকুক আশা করি পারবেন। এখন দেখেন আমরা একটা সিম্পল একটা প্রশ্নই নেই আপনাকে। এই প্রশ্নটা এটা এসেছিল বেসরকারি প্রাথমিক সরকারি শিক্ষক নিবন্ধনে, ওইটাতে দেখি আমরা এই প্রশ্নটা। দেখেন ক এবং খ, আচ্ছা ক:/খ, এই মানটা হচ্ছে 5:6, আচ্ছা 5:6, এবং খ:/গ, এটা হচ্ছে 3:10। তাহলে ক:/গ কত এটা বের করতে বলছে। দেখেন এটা পারবেন কিনা, একদম ইজি, আমি এটা অলরেডি পড়াই ফেলছি। দেখেন প্রথমে এই যে দুইটাকে সেম করার চেষ্টা করব। তাহলে হচ্ছে 3 × 5 = 15, 3 × 6 = 18, আবার এইখানে 3 × 6 = 18, কারণ এটাই লিখে ফেলবো। তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হচ্ছে, অর্থাৎ 6×10 = 60। তাহলে ক এবং গ, ক হচ্ছে কত 15 আর গ হচ্ছে কত 60। কিন্তু আনসার তো এটা পাবো না। কেন পাবো না? কাটাকাটি করা যায়। এই দেখেন 15/60 না, 15/60। এখন এখানে কাটাকাটি করা যায়, 4 × 15 = 60। দেখেন 15 দিয়ে যদি গুণ করি তাহলে 4 × 15 = 60, 15 কে 15, 4 × 15 = 60। তাহলে কত পাবো? 1:4 পাবো, 1:4। মানে মেন কথা এখানে 15 দিয়ে ভাগ করলে 1 হবে, এখানে 15 দিয়ে ভাগ করলে 4 হবে, তাহলে 1:4। এটাই হচ্ছে আনসার, 1:4, এটাই হচ্ছে আনসার। আচ্ছা ক:/খ, খ:/গ। আচ্ছা যদি প্রশ্নটা
চেঞ্জ করে দিত, তাহলে কি হইতো? যেমন প্রশ্নটা ধরেন চেঞ্জ করে দিচ্ছে ক ইস্টু খ এর মান হচ্ছে 15 × 18, আমরা যদি ক ইস্টু খ 5:6, আবার খ ইস্টু গ, আচ্ছা এই দুটাকে সেম করছি তাহলেই হয়ে গেছে, বুঝছেন? এই দুটাকে সেম করছি তাহলেই হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে আপনাকে আমি প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে দেই, তখন হচ্ছে আমরা কিভাবে করতে পারি, আপনাকে আমি দিচ্ছি প্রশ্নটা, একটু আপনি নিজে করেন। আমি বললাম ক ইস্টু খ এতই, এবং গ ইস্টু খ এত, তাহলে এখন ক ইস্টু গ এর মান কত? এটা আপনি একটু করেন, দেখেন আপনাকে একটু টাইম দিচ্ছি, এটা আপনি করেন ক ইস্টু গ এর মানটা কত। এই যে ক ইস্টু গ, এটা কত হবে? এটা একটু সবাই করেন, এই প্রশ্নটা একটু সমাধান করেন সবাই। এটা কিভাবে করবেন এটা একটু সমাধান করেন। দেখেন আপনাকে একটু সাজায় নিতে হবে, হয় এটাকে চেঞ্জ করতে হবে, না হয় এটাকে চেঞ্জ করবে। আমরা সবসময় কি করি, এই কর্নারটা ঠিক রাখি, তাই না? এইখানে যদি খ থাকে তাহলে নিচেও কি থাকতে হবে, খ থাকতে হবে। এইখানে খ আছে, তার মানে এইখানেও কি থাকতে হবে, খ থাকতে হবে। তাহলে আমি এইখানে একটু লিখি, দেখেন ক ইস্টু খ, এটা লিখলাম কত, 5:6। তারপরে দেখেন আমাকে একটু সাজাইতে হবে, এইখানে খ আছে তো এইখানেও আমাকে খ লিখতে হবে। তাহলে খ এর মানটা কত দিছি, 10। এই যে খ এর মানটা আমি 10 দিয়ে দিছি, এবং গ এর মান কত, 3। তাহলে এই যে এখানে গ দিয়ে আমরা গ এর মানটা দিয়ে দিলাম কত, 3। এখন হচ্ছে আমরা বাকি কাজগুলা করব। দেখেন বাকি কাজগুলা করব, এইখানে 5.50, এই যে এইখানে 10 দিয়ে আমরা গুণ করতেছি, এবং 6.60। আর নিচে আমরা কি করলাম, এই যে 6 দিয়ে গুণ করবো, 6.60, আবার হচ্ছে 3 6 18, এই যে 18 পেয়ে গেলাম। এখন হচ্ছে ক এর মান কত, 50, ক এর মান 50, আর খ এর মান কত, খ এর মান হচ্ছে 60। তাহলে ক ইস্টু খ ইস্টু গ যদি আমি বলি 50:60:18, এটাই হবে 50:60:18। তাহলে এটা রেজাল্ট হবে। আমরা ক্লিয়ার কিনা, বুঝছি কিনা দেখেন, এইটুকু আমরা বুঝতে পারছি। এইটুকু বুঝতে পারলে আমরা অনেক ম্যাথ সমাধান করতে পারবো। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেক ম্যাথ সমাধান করতে পারবো। আপনার অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো একটু সমাধান করে নিয়েন, আশা করি পারবেন। আচ্ছা এখন হচ্ছে আমি একটা প্রশ্ন লিখতেছি, দেখেন এটা প্রাথমিক সরকারি শিক্ষক নিবন্ধনে এসেছিল। এরকম একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, দুটি রাশির অনুপাত 5:11। দুটি রাশির অনুপাত 5:11। আচ্ছা আমি আরেকটা কথা বলে নেই, বেসিকের ভিতরেই পড়ে। ধরেন আপনার রেজাল্ট আসলো 2:3, কিন্তু অপশনে নাই, এখন কি করবেন? আপনার কি ভুল হয়েছে? ভুল হয় নাই, কিন্তু অপশনে 2:3 নাও থাকতে পারে। কারণ হচ্ছে কি, অপশনে এমন বানায় দিতে পারে, এটাকে 7 দিয়ে গুণ করলে কত হয়, 14, আর এটাকে 7 দিয়ে গুণ করলে কত হয়, 21। এমন থাকতে পারে, এটা অপশনে থাকতে পারে, এটা আনসার হতে পারে। কিন্তু আপনার এটা আনসারে আছে, অপশনে আছে, বাট এটা নাই। তাহলে আপনি চেষ্টা করবেন এটাকে কত দিয়ে গুণ করলে এরকম কোনো একটা অপশন মিলে, এটাকে কত দিয়ে গুণ করলে কোনো একটা অপশন মিলে। যেমন 2:3 আপনার রেজাল্ট আসছে, কিন্তু রেজাল্ট অনুযায়ী দেখলেন আপনার কোনো অপশনেই আনসার নাই, তখন কি করবেন, আপনি গুণ করে নেবেন যে কত দিয়ে গুণ করলে এদের সাথে মিলে যায়। তবে মেইন আনসার কিন্তু এটাকে আমরা বলি মুখ্য অনুপাত, আর এইগুলো হচ্ছে গৌণ অনুপাত। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে প্রশ্নটা দিতেছিলাম সেই প্রশ্নটা একটু দেখেন। আমি বলছি দুটি রাশির, দেখেন দুটি রাশির অনুপাত হচ্ছে কত, 5:11। এখন উত্তর রাশি 99 হলে উত্তর রাশি
উত্তর রাশি কোনটা বলতে পারবেন? উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? পূর্ব রাশি কত? উত্তর মানে পরেরটা, আর পূর্ব রাশি মানে আগেরটা। পূর্ব রাশি কত? এই যে এইখানে ব্যাপারটা হচ্ছে এটা এরকম যে 5:11 সমান সমান, এখন এইটা পূর্ব নাকি এইটা পূর্ব? দেখেন এই যে আগেরটা পূর্ব, তাহলে আগেরটা ধরে নিচ্ছি এক্স। এক্স মানে কত? এক্স এরটা আমরা জানি না। পরেরটা কত? পরেরটা হচ্ছে 99। এখন এই জায়গা থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। এই যে 5/11 আর এইখানে হচ্ছে কত? x/99। এখন আমরা কি করব? এই এক্সটা বের করতেছি। এক্স সমান সমান এই 5 × 99/11। তাহলে 11 দিয়ে যদি আমরা কাটি 9 11 99 আর 5 নং 45, তাহলে আমরা এই 45ই পেয়ে গেছি কি পূর্ব রাশি। তাহলে এই ধরনের প্রশ্ন আশা করি পারবেন। এই ধরনের প্রশ্ন নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। দেখেন আমরা আরেকটা প্রশ্ন যাই। এই প্রশ্নটা দেখেন, এইরকম আমরা আরেকটা প্রশ্নে যাচ্ছি যে 24কে, এই যে 24কে 7:6 7:6 অনুপাতে বৃদ্ধি করলে সংখ্যা হবে কত? অনুপাতে বৃদ্ধি করলে সংখ্যা হবে, এখন এই সংখ্যা হবে কত? মানে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে সংখ্যা হবে কত? 24কে যদি আমরা এত অনুপাতে বৃদ্ধি করি তাহলে সংখ্যা হবে কত? এই সংখ্যাটা তো আমরা জানি না, তাহলে এই সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স। এক্স কে এই যে 24, মানে এই যে এক্স এর 24কে, মানে এক্স এইখানে আছে আর একটা হচ্ছে 24কে আমরা বৃদ্ধি করতেছি কত? 7:6 অনুপাতে। তাহলে যে নতুন সংখ্যাটা হবে সেটা কত? জাস্ট এই কথাটা লিখবেন। দেখেন আপনি এই বাংলা কথাটা পড়ে এটা লিখতে পারতেছেন কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। 24কে, এই যে 24কে আমরা বৃদ্ধি করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কত? এক্স। তাহলে এই যে এক্স কে এই যে 24, মানে আমরা কিভাবে পাবো এই এক্সটা? পাবো কিভাবে? এই যে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলেই, 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলেই এক্স পাবো। জাস্ট এই কথাটা এইভাবে লিখবো। লিখার পর তো বাকি কাজ আমরা করে ফেলতে পারবো। x/24, তারপর হচ্ছে 7/6, পরে এক্স এর মানটা বের করে ফেলবো। এখন সেম প্রসেসে আমরা বৃদ্ধির কথা না বলে যদি হ্রাস বলতো সেম কাজটাই করতাম। দেখেন আমরা এরকম আরেকটা প্রশ্ন যদি বলি, 63কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে। 9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটা কত হবে? সেম এক্স দিয়ে দিব। এক্স হচ্ছে নতুন সংখ্যা, 36কে হ্রাস করব কত? 9:3 অনুপাতে। তাহলে আমরা x/36 তারপরে 8/9 এইখান থেকে হিসাব করে আমরা কি করব? এক্স এর মানটা বের করে ফেলবো। এটাই হবে নতুন সংখ্যা। তাহলে এই ধরনের প্রবলেম আশা করি এখন আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবো আশা করি, তাই না? আচ্ছা, এখন আমরা আরো কিছু প্রশ্ন সমাধান করি। তাহলে আমরা আরো কিছু প্রশ্ন সমাধান করি। দুটি সংখ্যার অনুপাত, আমি বললাম যে দুটি সংখ্যার অনুপাত 3:7 উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে, উভয় সংখ্যার সাথে 10
10 যোগ করলে 10 যোগ করলে নতুন অনুপাত হবে, নতুন অনুপাত হবে 1:2। তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? এটা এখন আমরা কিভাবে বের করব? ছোট সংখ্যাটি কত? এই প্রশ্নটা দেখেন, দুইটা সংখ্যার অনুপাত এমনিতে কত? 3:7। উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত হবে কত? 1:3, মানে 1:2। তাহলে ছোট সংখ্যা যেটা ছিল ওইটা কত? তাহলে আমরা এটা কিভাবে বের করব বা এটার প্রসেসটা কি? তাহলে দেখেন, আমরা নতুন সংখ্যা যে আছে সেটা আমরা বের করতে চাচ্ছি। আমরা যে কাজটা করব, এখানে 3 এর সাথে x দিয়ে দেব, 3x এর সাথে আমরা কত যোগ করতেছি? উভয় সংখ্যার সাথে 10 যোগ করতেছি, 3x + 10, এটা ইজ টু, এই যে এইখানে 7x + 10 সমান সমান 1:2। এই লাইনটা বুঝছেন কিনা দেখেন, এই লাইনটাই হচ্ছে মেইন লাইন। এই লাইনটা আমি কিভাবে নিয়ে আসলাম সেটা একটু দেখেন। দুটি সংখ্যার অনুপাত 3:7। তাহলে সংখ্যা তো আমরা জানি না, আমরা সংখ্যা ধরে নিচ্ছি x এর গুণিতক হচ্ছে এরা, সংখ্যাটা ধরে নিচ্ছি x এর গুণিতক হচ্ছে এরা। তাহলে একটা সংখ্যা হবে কত? একটা সংখ্যা হবে, এই দুইটার মধ্যে একটা সংখ্যা হবে 3x, আরেকটা সংখ্যা হবে কত? 7x। দুইটা সংখ্যার অনুপাত যেহেতু এত, তাহলে অনুপাতই তো সংখ্যা না। এখানে কি আমি বলতে পারি একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 7? না, দুইটা সংখ্যার অনুপাত 3:7। সেটা কেমন হইতে পারতো? দেখেন, আমরা যদি এমন বলি যে একটা সংখ্যা 9, আরেকটা সংখ্যা হচ্ছে 21, তাহলে দেখেন এই দুইটা সংখ্যার অনুপাতও কিন্তু 3:7। দেখেন, এই যে এইখানে আমরা যদি কাটাকাটি করি, 3 3 9, 3 7 21, তাহলে 3:7 দুইটা সংখ্যার অনুপাত। এক ছোট সংখ্যা কত? 9, বড় সংখ্যা কত? 21। আবার এটা কিন্তু এমনও হইতে পারতো, যেমন 12 আর হচ্ছে 28। এই দেখেন, ছোট সংখ্যা 28, বড় সংখ্যা 12, এদের অনুপাতও কত? 3:7। এই যে 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে হচ্ছে 3 4 12, 4 7 28। তাহলে এইখানে কিন্তু 12 হচ্ছে ছোট সংখ্যা, এইখানে 9 হচ্ছে ছোট সংখ্যা। তার মানে আমরা এক্স্যাক্টলি জানি না এইখানে ছোট সংখ্যাটা কত। এই জন্য আমরা ধরে নেব যে ছোট সংখ্যার ক্ষেত্রে 3x হচ্ছে ছোট সংখ্যা, 3x হচ্ছে ছোট সংখ্যা। আর বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে 7x। এখন দেখেন, উভয় সংখ্যার সাথে 10 যোগ করতেছি, উভয় সংখ্যার সাথে 10, এটার সাথেও 10 যোগ করলাম, এটার সাথেও কি করলাম? 10 যোগ করলাম। এই 10 যোগ করার পরে এদের অনুপাত হয়ে গেছে কত? 1:2, অর্থাৎ এই 1/2 হয়ে গেছে অনুপাত। এটাই লিখছি। দেখেন, প্রথম সংখ্যার সাথে 10 যোগ করছি, দ্বিতীয় সংখ্যার সাথেও 10 যোগ করছি, তখন অনুপাত হয়েছে এত। এখন এটাকে আমরা ভাগ করে ফেলি, অর্থাৎ 3x + 10, 7x + 10 সমান সমান 1/2। এখন এই জায়গা থেকে x এর মানটা আমরা বের করব। তাহলে x এর মান কিভাবে বের করব? এখানে গুণ করি, 6x প্লাস হচ্ছে 20 সমান সমান 7x + 10। এখন এই 6x ওই দিকে নিলে কত থাকবে? শুধু x থাকবে। আর 10 এই দিকে আনলে কত থাকবে? শুধু 10 থাকবে। তাহলে x এর মান কত? 10। তাহলে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা আমরা কিভাবে বের করব? এই যে 3 × 10, 3x যেটা, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 30, আর বড় সংখ্যা কত? 70। শেষ। আমার বের করতে বলছে ছোট সংখ্যাটি বের করো, তাহলে আমি এটা বের করে ফেললাম। আশা করি এই ধরনের প্রবলেম আপনার কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন যত প্রশ্নই আসুক না কেন। এই ধরনের প্রবলেম যাই আসুক না কেন, এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। দেখেন, এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে পিতা পুত্রের অঙ্কগুলাতে, তাই না?
পিতা পুত্রের অঙ্কগুলাতে আমরা সেরকমই একটা প্রবলেম নেই। তাহলে পিতা পুত্রের দেখেন খুবই জটিল একটা প্রশ্ন নিচ্ছি, অ্যাডভান্স লেভেলের একটা প্রশ্ন নিচ্ছি। একটা প্রশ্ন যদি আপনি বুঝতে পারেন বাকি সবগুলাই বুঝতে পারবেন আশা করি। যে কোনো একটা প্রশ্ন যদি বুঝতে পারেন তাহলে বাকি সবগুলা প্রশ্নই পারবেন আশা করি। তো একটা প্রবলেম, যে কোনো একটা প্রবলেম আপনি দেখার চেষ্টা করেন। আচ্ছা, আমরা লিখতেছি টিপুর বোনের বয়স, টিপুর বয়সের, দেখুন আমরা বললাম টিপুর বোনের বয়স, বোনের বয়স, টিপুর বোনের বয়স, টিপুর বয়সের, টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি, এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি। এই কথাটা বুঝছেন? মধ্য সমানুপাতি মানে কি? A:B:C। এই যে মাঝখানের যে সমানুপাতটা আছে না, এটাই হচ্ছে বোনের। তাহলে এটা যদি বাবা হয় তাহলে এটা হবে কি? ছেলে। এটাই মধ্য সমানুপাতি, এটাই বলছে, বুঝছেন? মধ্য সমানুপাতি। এখন বলছে টিপুর বয়স 12, টিপুর বয়স 12, তার বাবার বয়স, তার বাবার বয়স 48, 48 হলে তার বোনের বয়স কত? তার বোনের বয়স কত? একদম ইজি, এটা দেখেন একদম ইজি। আপনি বলেন টিপুর বয়স, এটাকেই ধরেন, আমি এই যে টিপুর বয়সটাকে এ ধরে নিলাম, এই যে এ, এ হচ্ছে কত? টিপুর বয়স, টিপুর বয়স, টিপুর বয়স কত? এ, এ হইলে আমি ধরে নিলাম এটা কত? 12। বি, টিপুর বোনের বয়স, বোনের, বোনের বয়স এটা জানি না। এখন হচ্ছে এই যে এটা সি, সি হচ্ছে কি? টিপুর বাবার বয়স, তার বাবার বয়স, তার বাবা, তার বাবার বয়স, তার বাবার বয়স কত? 48। এখন এই যে টিপুর বোনের বয়সটা বের করতে হবে, তাই না? এখন আমরা কি জানি? A:B:C, এটা বের করতে হবে। তাহলে এই বিষয়টা দেখেন, A:B:C, এই যে A:B:C, এটাকে এইভাবে লেখা যায় না? দেখেন তো, A:B আবার হচ্ছে কি B:C, এটা লেখা যায় না? এটা লেখা যায় তো, অবশ্যই এটা লেখা যাবে। এটা সমান সমান আমরা প্রথম A:B B:C, এটা লেখা যাবে। তাহলে এই জায়গায় একটা বিষয় আমরা ক্লিয়ার, যে এইটাকে এটা লেখা যাবে। যেমন এটা সমান সমান, এটা সমান সমান A:B এবং আবার হচ্ছে B:C, A:B এবং B:C, এটা লেখা যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারতেছি কি? এই যে A:B, তারপরে এখানে ডাবল ইস টু দিব, তারপর আবার B:C, এটা লিখতে পারতেছি। মানে এত এবং এত, এই দুইটা জিনিস লেখা যাবে। তাহলে এই জায়গা থেকে আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমরা এইখানে A:B আবার সমান সমান দিয়ে যদি আমরা B:C লিখি, লেখা যাবে। এই লাইন থেকে এই দুইটা জিনিস লেখা যাবে। তাহলে এটা যদি আপনার মাথায় থাকে A:B:C, এটাকে কি লেখা যায়? A:B সমান B:C, এটা যদি লেখা যায়, তাহলে আপনি এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এই লাইনটাকেই A/B, আবার এই লাইনটাকে কি করতে পারতেছেন? B/C দিতে পারতেছেন।
তাহলে এই জায়গাতে এইভাবে গুণ করলে কত হচ্ছে বি স্কোয়ার, আর এইভাবে গুণ করলে কত হচ্ছে এসি। এটা আমরা পাবো। এই জায়গাটাতে ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানান আপনি এই বিষয়টা এখন ক্লিয়ার কিনা। এই প্রশ্নের মেইন থিম হচ্ছে এটা, আপনি এখন বুঝতেছেন কিনা, এই জায়গাটা ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানান। দেখেন আমি আবার বলতেছি এ ইজ টু বি ইজ টু সি, এই কথা যেটা এটাকে এইভাবে লেখা যায় এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি, বি হচ্ছে দুইবার, তাহলে এইখানে এইভাবে লেখা যায় এ ভাগ বি আর হচ্ছে কি বি ভাগ সি, তাহলে এটাকে এইভাবে লেখা যায় বি স্কয়ার সমান সমান কি এসি। তাহলে আমরা জানি বি স্কয়ার সমান সমান এসি, তাহলে বি সমান সমান কি রুট ওভার এ ইন্টু সি। এটাই শর্টকাট হিসাবে বলে যে এইখানে মধ্য সমানুপাতির মানটা বের করতে গেলে, এই যে বি এর মানটা বের করতে গেলে রুট ওভার পুত্রের বয়স ইন্টু বাবার বয়স, অর্থাৎ 12 ইন্টু 48, এই 12 ইন্টু 48 এটাকেই এখন গুণ করে যা আসবে সেটাকে বর্গমূল করে দিলেই রেজাল্টটা চলে আসবে। এই ধরনের প্রবলেম আপনার হবে কিনা বা আপনি বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। আশা করি এই ধরনের প্রবলেম এখন পারবেন। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আমরা আরেকটা প্রবলেম সলভ করি এবং এটাই শেষ প্রবলেম অনুপাত সমানুপাত চ্যাপ্টারের। তাহলে আপনার এই ধরনের যত প্রবলেম রয়েছে আপনারা সমাধান করবেন। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত অনুপাত 7:2। পিতার বর্তমান বয়স 42 বছর, পিতার বর্তমান বয়স 42 বছর, পিতার বর্তমান বয়স 42 বছর। 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তাহলে দেখেন আমরা 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল সেটা বের করব। পিতার বর্তমান বয়স 42 বছর, 10 বছর পূর্বে 10 বছর পূর্বে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? এটা কে কে পারবেন একটু কমেন্টে জানান তো, এটা কে কে পারবেন? 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, এটা কে কে পারবেন একটু কমেন্টে জানান। এটা কে কে পারবেন একটু সবাই জানান। দেখেন একদম সহজ একটা প্রশ্ন, এটা একদম ইজি একটা প্রশ্ন, জাস্ট একটু সিম্পল ভাবে চিন্তা করেন। পুত্রের বর্তমান বয়সটা বের করে ফেলেন, যেহেতু পিতার বর্তমান বয়সটা 42 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়সটা বের করে ফেলেন, দেন 10 বছর বাদ দেন, তাইলেই পূর্বের বয়সটা বের হয়ে যাবে। সিম্পল। কিন্তু এখন পিতার বর্তমান বয়স কিভাবে বের করবেন? দেখেন এই যে এই জায়গায় একটা জিনিস দেওয়া আছে 7:2, তাহলে পিতার বয়স হচ্ছে 7x আর পুত্রের বয়স হচ্ছে 2x। তাহলে আমরা এই জায়গা থেকে পিতার বয়স কত 7x কত 42 বছর, তাহলে x এর মান কত 6 × 7 = 42, 6। তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বর্তমান বয়স, কিন্তু এটা বর্তমান বয়স যেহেতু, পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে এই যে 6 × 2, তাহলে হচ্ছে 12 বছর। তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল যে 12 থেকে 10 বাদ দেন, তাহলে যে 2 বছর। এইটুকুই কিন্তু আনসার, এইটুকুই হচ্ছে আনসার। জাস্ট এইখানে দেখেন 7:2, তাহলে 7x ছিল পিতার বয়স মানে বর্তমানে, 2x ছিল বর্তমানে পুত্রের বয়স, তাহলে 7x, x এর মানটা বের করে ফেলছি 6, তাহলে পুত্রের বর্তমান বয়সটা পেয়ে গেছি 12,
এবং এই 12 থেকে 10 বাদ দিয়ে দিয়েছি কেন, কারণ 10 বছর পূর্বে। আমি যদি বলতাম আর 10 বছর পরে বয়সটা কত হবে, তাহলে 10 যোগ করে দিতাম, তাহলে 12 সাথে 10 যোগ করে দিলে 14 হয়ে যেত। আচ্ছা, 10 যোগ করে দিলে 22 হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবেই মোটামুটি সব ম্যাথ করতে পারবেন। আপনারা যারা যারা এই পুরো ক্লাসটি করলেন অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ক্লাস কখন হবে তা আমি গ্রুপে জানিয়ে দিব, অবশ্যই গ্রুপে সবসময় আপডেট দিয়ে দিব। পরবর্তী ক্লাসটা তাহলে করে নিন। আর যদি আপনার কোনো ক্লাস বাদ থাকে, এখনো করেন নাই, তাহলে দেখবেন ফিচার অপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সিরিয়াল ওয়াইজ, আপনি ওইখান থেকে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।